ওকে। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আবারও আমরা আরেকটি ক্লাসের ভিডিও রেকর্ডিংয়ে চলে এসেছি। তো আজকে আমরা আগের লেকচারটারই যে কন্টিনিউশন ছিল সেখান থেকে আসব। তো আমরা আগের দিন অনেক কিছু করেছিলাম, কিন্তু আজকে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথাবার্তা চলে আসবে। এবং এখানে মূলত আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টার মানে অধ্যায় 3 যেটা ফার্স্ট পেপারের, সেটা লেকচার 6 নিয়ে কথাবার্তা বলবো। এবং আজকের ক্লাসে সবচেয়ে সহজ দুটি টপিক নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? তার মধ্যে একটি আমাদের ফাজান নামের একজন ব্যক্তি আছেন। তো ওই ফাজানের নীতি নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আজকে। এটা প্রথম কাজ। এবং দ্বিতীয় কাজ আজকে আমরা তার সাথে হাইড্রোজেন বন্ড নিয়ে কিছু কথাবার্তা বলবো। এটা আমাদের দ্বিতীয় কাজ। তো এই দুইটা কাজ আমরা করব। এবং এই দুটা কাজ থেকে কি কি কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো পড়বো আমরা। সো কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন সহ পড়বো আর কি। তো এটা আমাদের দায়িত্ব আজকের জন্য। তো আমরা ফার্স্টে একটু শাউট আউট দিয়ে নিলাম যে কি কি করতে হয়। তো আমি আপনাদের সাথে ফুল টাইমই থাকবো এই ক্লাসটা নেওয়ার জন্য। আমার নাম জিহাদ রিয়ান জিম। আর আমি বইটা পড়তেছি, ব্যাচ 16, আর কলেজ নর্ডার্ন কলেজ। ওকে। সো এই আর কি অবস্থা। তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন একটু, আমরা ফার্স্টে দুইটা টপিকের থেকে কতটুকু ইম্পর্টেন্স এটা যদি দেখে ফেলতে চাই, তাহলে দেখেন ভাই, প্রথম এখানে আছে পোলার আয়ন, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তারপরে ফাজানের নীতি, তারপর পোলারিটি, সমযোগে আয়নিক বৈশিষ্ট্য। সবগুলোই মূলত আমাদের আছে, এবং এটা দেখতেই পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা। তো মানে হয় কি, আমি একটু বলি, যখনই আপনি যে কোনো টাইপের এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছেন, হ্যাঁ, এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছেন, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় টাইপ 9। কজ টাইপ 9 থেকে মানে অলমোস্ট প্রতি বছরই কিছু না কিছু কোয়েশ্চেন আসে। কারণ আপনারা হয়তো মানে অ্যাটলিস্ট আপনারা যেহেতু এখন এইচএসএ পরীক্ষা দিয়ে ফেলছেন, আপনারা তো জানেন যে ফাজানিতে কিন্তু পরীক্ষায় এই ছোট ছোট কোয়েশ্চেন হিসেবে প্রচুর আসে, যে নিচের কোনটি গলনাঙ্ক বেশি, নিচের কোনটি স্ফুটনাঙ্ক বেশি, নিচের কোনটি পানিতে অধিক দ্রবণীয়, এইসব কোয়েশ্চেন কিন্তু আসে, আপনারা জানেন, ঠিক আছে? সো এই জন্যই আমাদের এই টাইপ 9টা অনেক ভালো করে পড়তে হবে। আর আমি জানি আলটিমেটলি হাইড্রোজেন বন্ধন কিন্তু বন্ধন টপিকটার অংশ ছিল, কিন্তু আমি কেন আলাদা টপিকের ভিতরে রাখছি একটু বোঝায় বলি। যেমন আপনি যখন কোনো রিটেন পোর্শনে যাচ্ছেন, তখন কিন্তু হাইড্রোজেন বন্ধন থেকে আহামরি কোয়েশ্চেন আসে না। খালি একটু কোয়েশ্চেন আসে যে অ্যামোনিয়ার পিএইচ3 মধ্যে কোনটা হাইড্রোজেন বন্ড আছে, শেষ। কিন্তু যখন আপনি এমসিকিউ কোয়েশ্চেন সলভ করতেছেন, যেটা মোস্টলি সব ভার্সিটি এক্সামের ক্ষেত্রে হয়, তখন কিন্তু আবার এই যে ভ্যান্ডার ওয়েলস যে বন্ধনগুলা, ঠিক আছে, আবিষ্ট আবিষ্ট বন্ধন বলেন, লন্ডন বল বলেন, বা আবিষ্ট স্থায়ী বল বলেন, যাই বলেন, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন আহামরি চলে আসে। সো এই জন্যই এই দুটার জন্য আমি আলাদা স্পেসিফিক লেকচার রেখে দিয়েছি একটা, যেন আপনারা এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলোকে আপনারা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারেন, আয়নিক সমযোজী সন্নিবেশগুলোর সাথে মিশায় না ফেলেন, ঠিক আছে? কারণ এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং মানে একদম যেরকম আমাদের সমযোজী সন্নিবেশটা ইম্পর্টেন্ট, ওরকম ইম্পর্টেন্স দিয়ে কিন্তু ভার্সিটি এক্সামে আসে। মানতেছি যে ইঞ্জিনিয়ারিং বা অন্য যে কোনো জায়গায়, সব জায়গায় রিটেন আসে, ওইখানে রিটেন পার্টটুকুতে এটা আহামরি আসে না, ঠিক আছে? শুধু আসলে একটা কোয়েশ্চেনে আসে যে আচ্ছা, হাইড্রোজেন বন্ধন বরফ পানিতে কেন ভাসে, বা এনএসটি পিএইচডি এর মধ্যে কোনটা অধিক মানে গলনাঙ্ক বেশি হয় ওটা, ঠিক আছে? সো এরকম কোয়েশ্চেন আসে, বাট আমরা মোটামুটি সবগুলোই পড়বো আর কি, ঠিক আছে? আমাদের টার্গেট এটাই, সবকিছু বুঝবো, তারপর রিভিশন দেওয়ার সময় একটু গুছাই নিবো আর কি, আর কিছুই না। ওকে, চলেন আর দেরি করবো না, সামনের দিকে চলে যাচ্ছি। দেখেন, তো আমরা যদি এবার একটু সুন্দর করে দুইটার মধ্যে ফার্স্ট টপিক যেটা মানে আমাদের টাইপ 9 যেটা, সেটাকে যদি আমরা একটু ফার্স্টে দুইটাকে অ্যানালাইসিস করি, একটা এমসিকিউ, একটা রিটেন। রিটেন পার্টে কিন্তু আমি আগেও বলছি যে রিটেন পার্টে একটু কম আসে, ঠিক আছে? রিটেন পার্টে ভার্সিটির যে কোনো এক্সাম এটা কম আসে। বাট এখানে দেখেন ভাই, অলমোস্ট কিন্তু প্রতি বছরই কম বেশি সব জায়গার মধ্যেই কিন্তু এমসিকিউ পরীক্ষার মধ্যে এই কোয়েশ্চেনগুলো আসছে। সো বুঝতেই পারতেছেন যে এমসিকিউ পোর্শনটুকুতে কিন্তু এই টপিক 9 যেটা, সেটা ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং যদি আপনাদের কারো মনে হয় যে আমরা ভার্সিটি পড়েও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা অ্যাটেন্ড করবো, তাহলে বলে দেই, এই টাইপ 9-এর ফাজানের নীতি পোর্শনটুকু যেটা আছে না, এটা থেকে মানে রিসেন্টলি 18 বা 17 সালের দিকে কোয়েশ্চেন কিন্তু বুয়েটে আসছে, ঠিক আছে? সিকোয়েন্স লিখতে বলছে, 2বার আসছে, ঠিক আছে? সো একটু ভালো করে দেখে যান, যদি কারো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে থাকে এখান থেকে পড়লে কোয়েশ্চেন কমন পাবেন, ঠিক আছে? সো চলেন আমরা দেরি করবো না, এবার টপিকটার দিকে চলে যাই। ফার্স্টে আমরা একটু পড়বো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের দিকে, ঠিক আছে? আগে একটু বুঝায় বলি যে একটা সমযোজী যৌগের ভিতরে কিন্তু আমাদের নর্মালি পোলারিটি মানে প্লাস মাইনাস, কোনো যৌগের ভিতরে যখনই প্লাস বা মাইনাস থাকে, তখন তাকে আমরা পোলারিটি বলি। কিন্তু বুঝো, সমযোজী যৌগের মধ্যে কি নর্মালি পোলারিটি থাকে?
অ্যান্সার হচ্ছে নর্মালি থাকে না। তাহলে কোন কোন কেসে পোলারিটি থাকবে, কোন কোন কেসে পোলারিটি থাকবে না, ওইটা জানার জন্যই কিন্তু আমরা এই জায়গাটায় এই বৈশিষ্ট্যটা পড়বো। ঠিক আছে, চলো এবার দেখো ভাই, ধরো তোমার এক নাম্বার একটু মার্ক করে করে পড়াই, নাহলে এটা একটু হচ্ছে বুঝতে অসুবিধা হয়ে যাবে। ধরো এটা হচ্ছে আমার এক নাম্বার, হুম, এটা হচ্ছে আমার এক নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের দুই নাম্বার। এখন একটু খেয়াল যদি করো, দেখো ভাই, ধরো হচ্ছে তুমি এরকম দ্বিপারমাণবিক কোন একটা অণু নিছো, যেমন সিএল সিএল নাও, বা এখানে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন নাও, বা এখানে অক্সিজেন অক্সিজেন নাও। ঠিক আছে, বন্ধন যতগুলো থাকুক ওইটা কিন্তু আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আলটিমেটলি দেখো তো ভাই, এই প্রথম সিএল সিএল এর দুইটা অংশে কি সেম পরমাণু আছে না? তো তুমি যখন হচ্ছে ডেল ইএন, ডেল ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, এই যে মার্ক করে দিচ্ছি, দুটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যকে ডেল ইএন দ্বারা প্রকাশ করা হয়। মানে ই দ্বারা হচ্ছে, ডেল দ্বারা তো পার্থক্য বুঝোই, ডেল ই দ্বারা বুঝে ইলেকট্রো, এন দ্বারা বুঝে নেগেটিভিটি, দ্যাট মিনস বাংলায় দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বলা হয় আর কি। ঠিক আছে, এবার দেখো ভাই, তুমি যখন দুইটা ক্লোরিন নিয়ে কাজ করতেছো, তাহলে সকল কেসে এদের পার্থক্য কত আসবে? জিরো আসবে না, কারণ একই পরমাণু দুইবার। আবার নাইট্রোজেনের মধ্যে ভাই বন্ধন যতগুলো থাকুক ওটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে যে আলটিমেটলি আমার এখানে দুইটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত। বুঝো কিন্তু কথা আমার, আমার এখানে কয়টা বন্ধন আছে সেটা আমার ইস্যু না, আমার ইস্যু হচ্ছে যে দুইটা পরমাণুর মধ্যে কোনো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে কিনা। যদি থাকে তখন এখানটার মধ্যে কিরকম কাজ হবে, এখানে যখন কোনো পার্থক্য নাই, তাহলে এটা কিন্তু ডেল ইএন এর ভ্যালুটা কি হয়ে যাবে জনগণ? জিরো হয়ে যাবে। তো যখনই এরকম তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা জিরো হয়ে যাচ্ছে, তখন এই কেসগুলোকে আমরা বলবো হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ সমযোজী, মানে এদের মধ্যে কোনো ভেজাল নাই, ওরা একদম ক্লিয়ার কাট ঠিকঠাক মতো কাজ করছে। এবার ভাইয়া এখান থেকে হচ্ছে জিনিসগুলো একটু শুরু হবে। দেখো ভাই, এখন যখন জিরোর উপরে বাট 0.5 এর কম, মানে ধরো তুমি কাজ করতেছো CH4 কে নিয়ে, দুই নম্বর পয়েন্ট দিয়েছি, CH4 কে নিয়ে কাজ করতেছো, তাহলে এই দুইটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত দাঁড়ায় দেখো তো ভাই। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.5, আর হাইড্রোজেনের কত? 2.1। ডিফারেন্স কত? 0.4 কিন্তু। সো এই যে ডিফারেন্সটা 0.4 হয়েছে, এটা কি জিরো এর বেশি, জিরো এর বেশি কিন্তু 0.5 এর কম। যখনই তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা জিরোর বেশি বাট 0.5 এর কম হবে, তখন ওই কেসের জন্য আমরা কি বলবো? ওই কেসের জন্য আমরা যে অণুসমূহগুলো আছে, এই অণুসমূহগুলোকে আমরা বলবো অপোলার সমযোজী। মানে কি এটা? মানে হচ্ছে এরকম একটা সমযোজী যৌগ, এরকম একটা সমযোজী যৌগ যার মধ্যে প্লাস অথবা মাইনাস কিন্তু নেই। যদি প্লাস বা মাইনাসটা না থাকে তাকে আমরা কি বলি? অপোলার যৌগ বলি, তাই না? সো এখানটার মধ্যে যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 এর বেশি বাট 0.5 এর কম হবে, তখন কি হবে? যৌগটা আমার অপোলার সমযোজী হয়ে যাবে, মানে যৌগ সমযোজী আছে, সমস্যা নাই, তো তার মধ্যে কোনো প্লাস মাইনাস থাকবে না। তাহলে কোয়েশ্চেন দাঁড়াবে যে ভাই কোন কোন কেসে তাহলে আমি প্লাস মাইনাসটা পাবো? এই যে নেক্সট পেজে যেটা দেখবা না, ওই দুটাতে তুমি প্লাস মাইনাস পাবা। ঠিক আছে, যেমন দেখো ভাই 0.5 থেকে 1.7 পর্যন্ত, দ্যাট মিনস ধরো তুমি কাজ করছো, এটা 3 নাম্বার মার্ক করে দিই আমি, ধরো 3 নাম্বার নিয়ে মার্ক করতেছো। এবার এখানে আছে অ্যামোনিয়া। ঠিক আছে, এবার অ্যামোনিয়ার মধ্যে ডেল ইএন কে নিয়ে কাজ হচ্ছে। ডেল ইএন কে নিয়ে যদি কাজ হয়, ঠান্ডা মাথায় ভাবো তো ভাই, তাহলে এখন নাইট্রোজেনে কত? নাইট্রোজেনে হচ্ছে 3, আর হাইড্রোজেনে কত? 2.1, তাহলে ডিফারেন্স 0.9। তো এখানে খেয়াল করো ভাই, যে আমার কি হলো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর বেশি বাট 1.7 এর কম। এই জন্য এটাকে কিন্তু তুমি বলবা পোলার সমযোজী। কি সমযোজী বলবা? পোলার সমযোজী। মানে এরকম হবে একটা গঠন, দেখাই তোমাদেরকে, যে এখানে কিন্তু আলটিমেটলি যেটা হবে, এই হাইড্রোজেনগুলো হয়ে যাবে হচ্ছে প্লাস, আর এখানে এই নাইট্রোজেনটা হয়ে যাবে মাইনাস। তার মানে এখানে কিন্তু পোলারিটি আছে, এখানে কিন্তু পোলারিটি আছে। ঠিক আছে, আবার একটু বুঝা বলে আরেকটা এক্সাম্পল দিব এটার। হ্যাঁ, যেমন H2O নিয়ে কাজ হচ্ছে, H2O। ঠিক আছে, এবার H2ওর ক্ষেত্রে ভাবো তো ভাই, H2ওর ক্ষেত্রে কি হচ্ছে? ডেল ইএন বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কত? আমার অক্সিজেনের জন্য হচ্ছে 3.5, আর হাইড্রোজেনের জন্য কত? 2.1, তাহলে ডিফারেন্স আসে 1.4। তাহলে ভাই এটা আলটিমেটলি কি হয়ে গেল? 0.5 এর বেশি, 0.5 এর চেয়ে বেশি কিন্তু 1.7 এর চেয়ে কম, তাই না? তাহলে এই রেঞ্জটা মানছে, তাহলে এখানে কি থাকবে? পোলারিটি কিন্তু থাকবে। তাহলে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেনগুলো হয়ে যাবে ডেল এইচ প্লাস, এটা হয়ে যাবে ডেল এইচ মাইনাস। তাহলে এই কেসেও কিন্তু পোলারিটি আছে। ঠিক আছে, তাহলে এই প্রথম কেসটা তুমি পোলারিটি পাইছো।
এবং খেয়াল যদি করে দেখো 4 নাম্বার কেস যেটা আছে, 4 নাম্বার কেসে কি বলছে, 1.7-এর চেয়ে বেশি হইতে হবে, 1.7-এর চেয়ে বেশি হইতে হবে। যেমন খেয়াল করে দেখো ভাই, এইচ এফ এর জন্য ডেল ইএন এর ভ্যালুটা কত হচ্ছে, ইএন এর ভ্যালুটা হচ্ছে 4 - 2.8, ফ্লোরিনের জন্য 4 আর হাইড্রোজেনের জন্য 2.1, সো 1.9 চলে আসতেছে। সো আলটিমেটলি খেয়াল করে দেখো তো ভাই, এখানটা এটা কি বলতেছে যে এটার আয়নিক শক্তি এত বেশি বেড়ে গেছে বা পোলারিটি এত শক্তিশালী হয়ে গেছে যেটা অলমোস্ট আয়নিক যৌগের মতো সমান পোলারিটি দিচ্ছে। ঠিক আছে, মনে রাখবা যৌগ কিন্তু সমযোজী আছে, কিন্তু তার আয়নিক ধর্ম অনেক বেশি বেড়ে গেছে কারণ পোলারিটি অনেক বেশি, আর কিছুই না। ঠিক আছে, এবার ভাইয়া তোমাদের একটা কনফিউশন বলে দিই, একটা ছোট্ট কনফিউশনকে আমি মার্ক করতে চাই এখানে, মার্ক করতে চাই। সেটা হচ্ছে একটা কনফিউশন আছে, কনফিউশন হচ্ছে বাজারে কিছু বইতে 0.5 থেকে 1.9 পর্যন্ত লেখা, আবার এখানে একই সাথে 1.9-এর বেশি এরকম লেখা আর কি। এখানে যেমন আমরা 1.7 লিখছি না, ওইখানে বাজারে বইগুলোতে 1.9 দিয়ে করছে। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাই, যদি এখানে সিকোয়েন্সটা 1.9 ধরতা, তাহলে আহামর কি কোনো মানে কোনো গ্যাঞ্জাম হইতো? গ্যাঞ্জাম কিন্তু হইতো না, একই অ্যান্সার আসতো। ঠিক আছে, সো 1.9 ধরো 1.7 ধরো, তোমার অ্যান্সার কিন্তু ভিন্ন আসবে না। ঠিক আছে, সো তোমাদের খালি মনে রাখতে হবে যে 1.7 1.9 যে যেটা পারো মনে রাখো, কোনো প্যারা নাই, কিন্তু অ্যান্সার একই আসবে। ঠিক আছে, মানে এক্স্যাক্ট ভ্যালু কিন্তু কখনোই তুমি পাও না, মানে এই ভ্যালুগুলো এমনভাবেই সেট করা হয়েছে যেন তোমার সবসময় একটা রেঞ্জে ঠিকঠাক মতো পাওয়া যায়। ঠিক আছে, সো 1.7 না 1.9 না একই জিনিস, কারণ 1.8 সাধারণত কোনো ব্যতিক্রমের মধ্যে পার্থক্য নাই। সো তুমি 1.7 না একটা একই অ্যান্সার আসবে। ঠিক আছে, সেখানে ভয় পাবো না, খালি মনে রাখবো যে এই যে তুমি 3 আর 4 নাম্বার পয়েন্টটা পড়ছো, এদের জন্য এই পেজে কিন্তু পোলারিটিটা তৈরি হয়েছিল, কিন্তু আগের পেজ যেটা 1 আর 2 নাম্বার পয়েন্ট, ওখানে কিন্তু কোনো পোলারিটি তৈরি হয়েছিল, হয় না কিন্তু। সো ওইটা কিন্তু কি হচ্ছে না, ওইটাখানে কোনো পোলারিটি তৈরি হচ্ছে না। সো এটা হচ্ছে কি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য 4টা পয়েন্ট, আর কিছুই না। সহজভাবে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, চলেন এবার হচ্ছে আমরা কি করব, উল্টাটা পড়ব, মানে একটা আয়নিক যৌগের জন্য সমযোজী বৈশিষ্ট্য কিভাবে কাজ করে তা দেখব। ঠিক আছে, তো প্রথমে একটু বুঝেন, একটু বুঝায় বলি আপনাদের। মাথায় রাখতে হবে যে কোনো একটা ক্ষেত্র, খুব ঠান্ডা মাথায় একটু বুঝবেন আমার কথা, হ্যাঁ, ঠান্ডা মাথায় বুঝবেন যে ক্যাটায়নের আকার যেটা আছে, ভালো করে বুঝেন, ক্যাটায়নের আকার যেটা আছে, এই ক্যাটায়নের আকারের সাথে আমার সমযোজী ধর্ম যেটা, তার সম্পর্ক হচ্ছে উল্টা। এটা দ্বারা কি বুঝাইলাম ভাইয়া? এটা দ্বারা বুঝাইলাম যে যার ক্যাটায়নের আকার যত ছোট, যার ক্যাটায়নের আকারটা যত ছোট, তার কিন্তু সমযোজী যে ধর্মটা আছে সেই ধর্মটা তত বেশি। আর যার সমযোজী ধর্ম যত বেশি, চিন্তা করেন সমযোজী ধর্ম মানে কি, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তার মানে কি, তার মানে হচ্ছে অবশ্যই এর কি হইতেছে, পানিতে দ্রাবণে হওয়ার ক্ষমতা কম, এগুলো কম। এখন যার সমযোজী ধর্ম যত বেশি হবে, তার আয়নিক ধর্ম তত কি হবে, তার আয়নিক ধর্ম তত কিন্তু কমে যাবে। সহজ হিসাব, তাই না? আর আয়নিক ধর্ম কমা মানে কি, গলনাঙ্ক কমা, স্ফুটনাঙ্ক কমা, তারপর হচ্ছে দ্রাব্যতা কমা, সবগুলা কমা। ঠিক আছে, মনে থাকবে? থাকবে। এবার ভাই আরেকবার বলি, এটা মনে রাখো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে ক্লিয়ারলি বুঝবা। যেমন ভাই দেখো, এখানে NaCl আসছে, এখানে হচ্ছে KCl আসছে, এখানে LiCl আসছে, এই 3টা আছে ধরেন। এবার দেখো তো ভাই, এখানে লিথিয়াম যেগুলো আছে, লিথিয়াম সোডিয়াম প্লাস পটাশিয়াম, যেহেতু মাইনাসগুলো সেম আছে, তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে প্লাসগুলোর আকার নিয়ে। তাহলে আকারের ক্রম যদি একটু চিন্তা করো ক্যাটায়নের ক্ষেত্রে, তাহলে ভাই বলো তো, লিথিয়াম প্লাসের আকারটা সবচেয়ে ছোট, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। ভাই এটা কিভাবে বললাম, ওই যে একই গ্রুপে মনে করে দেখো, লি এরকম ছিল তাই না, এরকম ছিল। তো ভাই উপর থেকে নিচের দিকে যখন যাবা তখন কি আকারটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে পটাশিয়ামের আকারটা সবচেয়ে বড় হবে, রাইট? এবার দেখো ভাই, আমি কি বলছিলাম, যে যার আকারটা যত ছোট হবে, যার আকার যত ছোট হচ্ছে, তার সমযোজী ধর্ম কিন্তু কি হবে, তত বেশি হবে, মানে উল্টা, আকার ছোট, সো এখানে এর সমযোজী ধর্ম হবে ম্যাক্সিমাম। যার আকারটা একটু বড়, সমযোজী ধর্ম একটু কম। যার আকার সবচেয়ে বড়, তার সমযোজী ধর্ম সবচেয়ে কম। ঠিক আছে, আর সমযোজী ধর্ম যার বেশি, তার আবার আয়নিক ধর্ম কি হবে, আয়নিক ধর্ম বলো বা গলনাঙ্ক বলো বা স্ফুটনাঙ্ক বলো, সবগুলো কিন্তু সেমই, জাস্ট চিন্তা করো, যার গলনাঙ্ক, যার আয়নিক ধর্ম বেশি, তার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এমনি বেশি হয়ে যাবে, তাই না? সো এটা উল্টা হয়ে যাবে, বা লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপর কি পটাশিয়াম ক্লোরাইড, এই আর কি অবস্থা, মনে থাকবে? ওকে, নাইস। আরেকবার চিন্তা করো ভাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে চিন্তা করতেছি। ঠিক আছে, দেখো ভাই, এখানটার মধ্যে আলটিমেটলি কি হচ্ছে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+।
আকারের কথা যদি চিন্তা করো তাহলে কি হচ্ছে, আকারের কথা চিন্তা করলে কিন্তু ক্যালসিয়ামটা বড় হইতেছে। আর ক্যালসিয়াম যখনই বড় হবে তখন বলো তো ভাই কি বলছিলাম, যে ক্যাটায়নের সাথে কিন্তু সমযোজী সম্পর্ক উল্টা। তার মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা, তারপর কি ক্যালসিয়াম ক্লোরাইডটা। ওকে। আর যার সমযোজী ধর্ম বেশি তার আয়নিক ধর্ম কি হবে, তার আয়নিক ধর্ম হবে তার উল্টা। তার মানে কি এটা, তারপর কি হয়ে যাবে, ক্যালসিয়াম ক্লোরাইড। সিম্পল হিসাব, তাই না? আকারের ক্ষেত্রে যা হবে মনে রাখবেন, ক্যাটায়নের আকারের ক্ষেত্রে যা হবে সমযোজী হবে উল্টা, আর সমযোজীতে যা হবে আয়নিকে হবে তার উল্টা। সিম্পল ইস্যু, রাইট? এটুক বুঝলে অ্যানায়ন বোঝা 1 মিনিটের কাজ, কজ আমি প্রথম প্রশ্ন ব্যাখ্যা করছি, এবার অ্যানায়নের প্রশ্নটুকু আমি ব্যাখ্যা করব। ঠিক আছে? দেখো ভাই, এটা আরো মনে রাখা সহজ, কারণ এটা একদম সমানুপাতিক। দেখো ভাই, অ্যানায়নের আকার যেটা আছে, সে অ্যানায়নের আকারটা হচ্ছে সমযোজী ধর্মের সমানুপাতিক, মাথায় রাখবা। তাহলে এবার একটু কম্পারিজন করো। ভাই এখানে কি আছে, AgCl, এখানে আছে AgF, AgBr, AgI, মানে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এটাই আসে। ঠিক আছে, এটাই আসে। সো এখন দেখো তো ভাই, আমাদের প্লাসগুলা কিন্তু সেম আছে এখানে, তো কম্পারিজন করতে হবে কি দিয়ে, মাইনাস দিয়ে কম্পারিজন করতে হচ্ছে। তাহলে এবার চিন্তা করো তো ভাই, আকারের কেসটা, আকারের কেসটা কি হবে, ফ্লোরিন, তারপর কি ফ্লোরিন মাইনাসটা হচ্ছে সবচেয়ে ছোট, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। কেন বলো তো, কজ আমরা সবাই জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা সেম গ্রুপে, উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আকারটা বেড়ে যায়, তাই না? এবার কি বলছি, অ্যানায়নের সাথে কিন্তু আকারের সম্পর্ক, সমধর্ম সম্পর্ক সমানুপাতিক। তার মানে যার আকারটা যত বড় আসছে তার কিন্তু কি, তার সমযোজী ধর্ম কিন্তু এবার তত বেশি আসবে। যার আকার কম আসছে তার সমযোজী ধর্ম একটু কম, যারটা কম আসছে আরো কম, আর সবার লাস্টে AgFটা সবচেয়ে কম। এবার সমযোজী যার কম তার আয়নিক কি হবে বলেন তো, আয়নিক হবে তত বেশি, তাই না? AgF, তারপর কি AgCl, তারপর কি AgBr, আর সবচেয়ে বেশি কে, AgI। এবার মনে রাখতে হবে যে সমযোজীতে যে ক্রমটা পাইছো আয়নিকের তার উল্টা। খেয়াল করো, যার আয়নিক ধর্ম কম, বুঝো ভালো মতো, যার সমযোজী ধর্মটা যত বেশি তার আয়নিক ধর্ম কম, আর যার আয়নিক ধর্ম কম তার বাই ডিফল্ট কি হবে, তার বাই ডিফল্ট কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক যেটা, সেটাও হবে কম। তার কি হবে, পানিতে দ্রাব্যতাও হবে কম, তার কি হবে, বিদ্যুৎ পরিবাহিতাও হবে কম। তো সবগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি, খেয়াল করছো কিনা? ঠিক আছে, এইটুক বুঝলে বাকি পার্টটুক বুঝে একদমই সহজ, কারণ বাকি দুটো পয়েন্ট আসলে কিছু নাই এখানে। খালি মনে রাখবা ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জের পরিমাণ যার যত বেশি হবে সেটা, মানে মনে রাখবে এখানে কিন্তু আবার ক্যাটায়ন অ্যানায়ন দুটাকে একসাথে কম্পেয়ার করতে যাও না। ক্যাটায়ন হলে শুধু ক্যাটায়নকে কম্পেয়ার করতে হবে, অ্যানায়ন হলে শুধু অ্যানায়নকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেই। দেখো ভাই, এখানে খালি মনে রাখবা যে যার চার্জ বেশি তার কোন ধর্ম বেশি হবে, তার কিন্তু সমযোজী ধর্ম বেশি হবে। আর তার কি হবে, চার্জ বেশি, সমযোজী বেশি, তাহলে কি হবে, আয়নিক ধর্ম কমে যাবে। বাস এইটুকু মনে রাখলেই চলবে। ওকে, চলো একটু এক্সাম্পল দিয়ে ফেলি। সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এখানে আছে সিলিকন 4 প্লাস। তাহলে দেখো তো ভাইয়া, চার্জের ক্রম যদি আমি নেই তাহলে কি হবে, অবশ্যই এই কেসগুলোতে কিন্তু অবশ্যই চার্জ সবচেয়ে বেশি কার, সিলিকনে। সো যার চার্জটা যত বেশি হচ্ছে তার জন্য কি সমযোজী ধর্ম সবচাইতে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যেমন দেখো NaCl, তারপর কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর কি AlCl3, সবার লাস্টে হচ্ছে SiCl4, তাই না? এখন যার সমযোজী বেশি তার কি আয়নিক কি হয়ে যাবে আবার উল্টা। তার মানে কি NaCl, তারপর কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর কি AlCl3, তারপর কি SiCl4, রাইট? সিম্পল হিসাব না, একদম সিম্পল হিসাব কিন্তু। ঠিক আছে, সো একটু মাথায় রাখবেন, পরীক্ষা এই চারটায় সবচেয়ে বেশি আসে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন। অন্য ক্ষেত্রেও কিন্তু কেসটা সেমই হবে। ঠিক আছে, মাথায় রাখেন যেখানটার মধ্যে কি হচ্ছে, এখানটার মধ্যে যার চার্জ বেশি তার কি হবে, তার আমার সবচেয়ে বেশি পরিমাণ কি পাওয়া যাবে, সমযোজী ধর্ম পাওয়া যাবে। একটু মনে রাখলেই বাকিটুকুতে আসা আহামরি সমস্যা হয় না। ঠিক আছে, সো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করলে পারা যাবে এগুলো। ওকে, এবার লাস্ট পয়েন্টে আসি। ধরেন ক্যাটায়নের মধ্যে একটাতে ডি আছে আর আরেকটাতে ডি নাই, এরকম যদি হয় তখন যেটায় ডি থাকবে, যেই যৌগে, তাহলে যে যৌগে ডি বা এফ প্রেজেন্ট আছে ওই যৌগটার জন্য একটা এক্সট্রা ডি সংকোচন পাওয়া যায়। মানে ডি অরবিটাল থাকলে ওই যে পড়ছেন না যে ল্যান্থেনের সংকোচন, অ্যাক্টিনের সংকোচন নামে কিছু সংকোচন হয়, ওই সংকোচনগুলো হইলে ক্যাটায়নের আকার অনেক কমে যায়। যার কারণে কি হচ্ছে, যার কারণে ক্যাটায়নের আকার ছোট হলে কি হয় বলেন তো, তার সমযোজী ধর্মটা বেড়ে যায়। একটু আগে পড়ে আসছেন ফার্স্ট পয়েন্টে যে ডি বাই এফ প্রেজেন্ট আছে, এই জন্য
তার মধ্যে এই ডি এবং এফ এর জন্য একটা এক্সট্রা সংকোচন বা আকর্ষণ বল পাওয়া যায়। এই আকর্ষণ বলের কারণে তার আকার ছোট হয়ে যায়, আর ক্যাটায়নের আকার যত ছোট তার সমযোজী ধর্ম কি তত বেশি। সহজ হিসাব। তাহলে এবার একটা এক্সাম্পলে পরীক্ষায় আসবে, আর কোনো এক্সাম্পল আসে না, সেটা হচ্ছে সিওসিএল NaCl। সিওসিএল এর মধ্যে কপার প্লাস আছে, NaCl এর মধ্যে Na প্লাস আছে। মনে রাখতে হবে এখানে কিন্তু 3D10 আছে, কিন্তু এখানে লাস্টে আসে 3s0। ঠিক আছে, মানে এটা এত এরকম আসে, এটা আসে হচ্ছে 2p6 3s0। তাহলে ভাই বলো কোথায় ডি প্রেজেন্ট আছে? বামেরটায় ডি প্রেজেন্ট আছে, কিন্তু এখানে ডানেরটায় কিন্তু কোনো কি নাই, ডি প্রেজেন্ট নাই। সো যেটায় ডি প্রেজেন্ট আছে ওটা সমযোজী ধর্ম কি হবে? ওটার সমযোজী ধর্ম হয়ে যাবে বেশি, এবং অবশ্যই তার আয়নিক ধর্ম কি হয়ে যাবে? আয়নিক ধর্ম হয়ে যাবে কম। সিম্পল ইস্যু, রাইট? একদম সিম্পল ইস্যু। ঠিক আছে, সো একটু ঠান্ডা মাথায় কাজ করবেন। এই তিনটা পয়েন্ট বুঝতে পারলে আসলে আমাদের ফাজানের নীতি কিন্তু সুন্দর করে পড়া হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পুরো জিনিসটা সাম আপ করবো। এখানে দেখেন কি কি পড়লাম, একটু বুঝেন। দেখেন তো ভাই, আমরা যখন কাজ করলাম, দেখেন এরকম কেস পড়ছেন কিনা একটু আগে, যে ক্যাটায়নের আকার যেটা আছে, ওই ক্যাটায়নের আকার যত বেশি তার সমযোজী ধর্ম হচ্ছে কি তার উল্টা। আর যার সমযোজী আছে তার সাথে কি আবার আয়নিকটা কি হয়ে যাবে? আবার উল্টা। আর যার আয়নিক বেশি তার কি হয়ে যাবে? তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আবার তার কি পানিতে দ্রাব্যতাও হয়ে যাবে বেশি। সহজ হিসাব। আবার অ্যানায়নের ক্ষেত্রে খেয়াল করো ভাই, অ্যানায়নের আকার যেটা আছে, সে অ্যানায়নের আকারটা যত বেশি তার সমযোজী ধর্ম তত বেশি। যার সমযোজী বেশি তার কি আয়নিকটা কম, আর যার আয়নিক কম তার অবশ্যই কি হবে? তার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই কম, এবং তার কি পানিতে দ্রাব্যতাও কিন্তু কম। খেয়াল করছো কিনা? খেয়াল করছো কিনা? ঠিক আছে, খেয়াল করছো কিনা? সহজ কিন্তু, একদমই একদমই সহজ। ঠিক আছে, আবার চিন্তা করে দেখো, চার্জের রুলটা পড়ছো। চার্জের ক্ষেত্রে কি হবে? চার্জ যত বেশি তত কি সমযোজী ধর্ম কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এবং সমযোজী ধর্ম বেশি হলে কি হবে? আয়নিক ধর্ম কিন্তু কমে যাবে। যার আয়নিক ধর্ম যত কম তার কি হয়ে যাবে? তার কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কম হয়ে হয়ে যাবে, ফলে কি হয়ে যাবে? পানিতে দ্রাব্যতাও কম হয়ে যাবে। দেখো ভাই, এবার সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে কিন্তু সবগুলো মনে রাখা যায়। তুমি কিন্তু জাস্ট ফার্স্টের পয়েন্টটুকু পড়লেই কিন্তু পুরোটুকু হয়ে যাবে। খেয়াল করছো কিনা? প্রত্যেকটা যদি ফার্স্টের পয়েন্টটুকু পড়ো, এটা কি আমরা মাত্র পড়ে আসছি না, যেমন এখান থেকে এতটুকু, তাই এগুলো তো সমযোজী কিন্তু আয়নিকের উল্টা, একটু মনে রাখা কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু প্রথম পোর্শনগুলো কিন্তু মনে রাখা যায় ইজিলি। ঠিক আছে, মাথায় রাখিও। এবার আরেকটা কথা হচ্ছে, ডি বা এফ যদি প্রেজেন্ট থাকে তখন কি হবে? তখন তার সমযোজী ধর্ম হয়ে যাবে বেশি, ফলে তার আবারও আয়নিক ধর্ম হয়ে যাবে কম। ঠিক আছে, এবার কিছু স্পেশাল কেসে যাদের কোনো কালার আছে, যাদের কালার যদি থেকে থাকে, মনে রাখবা যার সমযোজী বেশি হবে, যার সমযোজী বেশি হবে সেই যৌগ তত কালারফুল হবে। সেই যৌগ তত কি হবে? কালারফুল হবে, যদি ওই যৌগটা কালার প্রদর্শন করে তাইলে। ঠিক আছে, কখনো যদি মানে ফাজায় নীতিতে তোমাকে কালার জিজ্ঞেস করে, তাহলে মনে রাখবা যার কি, যার হচ্ছে সমযোজী ধর্ম যত বেশি হবে তার কালার প্রদর্শন করার ক্ষমতা তত বেশি হয়। ঠিক আছে, পুরো জিনিসটা আমি সাম আপ করে দিছি 2 পেজে যা পড়ছো পুরো জিনিসটা। ওকে, চলো তাহলে আর দেরি করবো না, এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে চলে যাবো। ওকে, সামনের দিকে চলে যাবো, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে কোয়েশ্চেন করছে, দেখো ভাই নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? হ্যাঁ, তাহলে দেখো ভাই প্রত্যেক কেসে ক্যালসিয়ামটা সেম আছে না? ক্যালসিয়াম কিন্তু সেম আছে। তাহলে তোমরা বলো ভাই কার আকার নিতে হবে? নিতে হবে হচ্ছে অ্যানায়নের আকার। তাহলে বলো অ্যানায়নের আকার নিয়ে যখন কাজ করছো, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে আকার কি বেড়ে যায়? তাহলে হিসাব করো, এখানে ফ্লোরিন, তারপর কি ক্লোরিন, তারপর কি ব্রোমিন, তারপর কি আয়োডিন। এবার আমরা কি পড়ছিলাম মনে করে দেখো। ঠিক আছে, আমরা পড়ছিলাম যে অ্যানায়ন যেটা আছে, সে অ্যানায়নের আকারের সাথে সমযোজীর সম্পর্ক কিন্তু কি ধর্ম? সমানুপাতিক ধর্ম। তাহলে বলো সমযোজীর ক্রমটা কি আসতেছে? সমযোজীর ক্রমটা আসতেছে হচ্ছে CaF2, এটা যেটা আছে সবচেয়ে কম, তারপর CaCl2, তারপর CaBr2, আর সবার লাস্টে হচ্ছে CaI2। এই CaI2 সমযোজী ধর্ম সবচেয়ে বেশি, আর যার সমযোজী ধর্ম সবচেয়ে বেশি হবে, যার সমযোজী ধর্ম সবচেয়ে বেশি হবে, সে পানিতে সবচেয়ে কম দ্রবণীয় বা অদ্রবণীয়। ঠিক আছে, অদ্রবণীয়। তাহলে এখানে কি হবে বলেন তো? এই সি নাম্বারটা মানে CaI2 যেটা আছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ তার সমযোজী ধর্ম কি সবচাইতে বেশি। সহজ না? একদম সহজ, যা সিম্পল ম্যাথ,
তাই না? ম্যাথ করবেন, বসাই দিবেন, কাজ শেষ। পরের পেজে আমরা সেম কাজটাই করব। দেখো তো ভাই একই জিনিস নিয়ে কাজ করছো না? এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কিন্তু আসছে আবার। তাহলে আবারও বলো অ্যানায়নের আকার যেটা সেটা কি হবে? ফ্লোরিন, তারপর কি ক্লোরিন, তারপর কি ব্রোমিন, তারপর কি আয়োডিন। তাহলে বলো ভাই এখানে কিন্তু কোশ্চেন করছে দ্রবণীয় কোনটা, তাহলে তোমরা একটু খেয়াল করো তো ভাই, আগে কিন্তু সমযোজী বের করব। তাহলে বলো সবচেয়ে বেশি সমযোজী এখানে কে হচ্ছে? সবচেয়ে বেশি সমযোজী হচ্ছে আমার এজিআইটা। এখন যে সবচেয়ে কম সমযোজী, যে সবচেয়ে কম সমযোজী, কম সমযোজী সবচেয়ে, তার কি, তার আয়নিক ধর্ম হচ্ছে সবচাইতে বেশি। আর যার আয়নিক ধর্ম সবচেয়ে বেশি তার কি হবে? তার হচ্ছে পানিতে দ্রবণীয়তাও কিন্তু কি হবে? বেড়ে যাবে। সো অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এ নাম্বারটা, এজিএফ। ঠিক আছে, এজিএফ হয়ে যাচ্ছে, মনে থাকবে? ওকে নাইস। চলো তাহলে চলো আরেকবার একটু ক্রমটা দেখে ফেলি। পানিতে দ্রাব্যতা সঠিক ক্রম চাইছে। এবার দেখো ভাই, এবার কিন্তু কি কি আছে? এবার কিন্তু আমাদের আছে অনেক কিছু। চলো কম্পেয়ার করব ধীরে ধীরে। দেখো ভাই এখানটা আলটিমেটলি দেখো অ্যানায়নগুলো সেম, কম্পেয়ার করতে হবে ক্যাটায়ন নিয়ে। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখবো ক্যাটায়নের আকার। ক্যাটায়নের আকার তা একটু যদি খেয়াল করো ভাই, ক্যাটায়নের আকার নিয়ে এখানে কে কে আছে? এরকম আছে, এরকম আছে। ঠিক আছে, উপর থেকে নিচের দিকে গেলে আকার কি যায়? কমে যায়। তারপর চিন্তা করো লিথিয়াম, তারপর কে সোডিয়াম, তারপর কে, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, সবার লাস্ট হচ্ছে সিজিয়াম, এরকম। তাহলে কি ক্যাটায়নের আকার সাথে সম্পর্ক কি ছিল? ব্যস্তানুপাতিক ছিল না? তো দেখো তো ভাই সমযোজী সম্পর্ক কি আসবে এখানে? লিথিয়াম ক্লোরাইড, তারপর কি সোডিয়াম ক্লোরাইড, তারপর কি পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, তাই না? এরকম। আর যার সমযোজী ধর্মের ক্রম যা হচ্ছে, তার কি আয়নিক ধর্মের ক্রম কি হবে? তার উল্টা। তার মানে কি LiCl, তারপর NaCl, তারপর কি পটাশিয়াম ক্লোরাইড, তারপর কি রুবিডিয়াম ক্লোরাইড, তারপর কি সিজিয়াম ক্লোরাইড, রাইট? সিজিয়াম ক্লোরাইড। এবার তাহলে তোমরা একটু বলো দেখি ভাই, এখানে বলো তো তোমরা, তাহলে যার আয়নিক ধর্ম বেশি তার অবশ্যই কি দ্রাব্যতাও কি হবে? বেশি হবে। তাহলে অবশ্যই কি লিথিয়াম ক্লোরাইড, তারপর কি NaCl, তারপর কি KCl, তারপর কি RbCl, তারপর কি সিজিয়াম সিএল। তাহলে আলটিমেটলি দেখো তো ভাই এই সিকোয়েন্সের সাথে কোনটা মিলতেছে? দেখো তো বি নাম্বারটা মিলতেছে না? বি নাম্বারটা মিলতেছে, তাই না? হুবহু মিলে যায় বি নাম্বারটা। সো কত সহজ একটা কোয়েশ্চেন, খেয়াল করছো কিনা? একদম ইজি জিনিস, রাইট? সো একদমই সহজ জিনিস, একটু ম্যাথমেটিক্যালি চিন্তা ভাবনা করবা, তাহলেই সবকিছু মিলে যাবে। ওকে, এখন আমি রিসেন্ট কোয়েশ্চেনগুলো দেখাইছি, বাকি সবগুলো একই টাইপের হয়। সো একটু বাসায় প্র্যাকটিস করবা, তাইলেই চলবে। ঠিক আছে, তো আমরা দেরি করব না, সরাসরি হাইড্রোজেন বন্ডের দিকে চলে যাচ্ছি। দেখো ভাই হাইড্রোজেন বন্ডটা তুলনামূলকভাবে সহজ। ঠিক আছে, কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে আসবে। যেমন ডিওতে আসছে, জিএসটিতে আসছে, গুচ্ছতে আসছে, আরইওতে আসছে, জিওতে তো 14 সাল থেকে আসতেছে, সিইউকেওতেও আসছে, ইভেন জেএমইউতে কিন্তু রিটেনেও আসছে। ঠিক আছে, সো একটু এগুলো প্র্যাকটিস করবো আমরা, যেন কোনো ভুল বা কোনো কিছু কনফিউশন না থাকে। চলো দেরি করবো না, ফার্স্টে কাহিনী একটা ছোট্ট বলে ফেলি তোমাদেরকে, এত কিছু পড়া লাগবে না, খালি মনে রাখবো একটা শর্টকাট বলি, একটু শর্টকাট বলি। শর্টকাটটা হচ্ছে ভাই হাইড্রোজেনের সাথে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন, যেটাকে আমি সহজ ভাষায় বলি ফোন। হ্যাঁ, ফোন। হাইড্রোজেনের সাথে যখন ফোন থাকবে তখন কি তৈরি হয়ে যাবে? তখন সকল কেসে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। ঠিক আছে, বাট কথা আছে, এই বন্ডটা হইতে হবে একটা এক্সট্রা বন্ড। হ্যাঁ, এক্সট্রা বন্ড বলতে কি বুঝাইলেন? মানে এইচ আর এফ এর মধ্যে অলরেডি একটা বন্ড আছে, এইচ আর এফ এর মধ্যে অলরেডি একটা বন্ড আছে, অলরেডি একটা বন্ড আছে। এখন তোমার হাইড্রোজেন বন্ড হইতে হবে একটা অতিরিক্ত বল, মানে এটার সাথে এটা, মানে যাদের মধ্যে আগের থেকে কোনো বন্ধন ছিল না, তাদের মধ্যে নতুন আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়েছে, ওইগুলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, ওইগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, যেমন এখন কথাগুলো বলাই আছে যে হাইড্রোজেনের সাথে যখন অতিশয় উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, মানে এই তিনটা দেখছো লেখাই আছে, মিলিত হয়ে সমযোজী বন্ধন গঠন করে অংশগ্রহণকারী ইলেকট্রন যুগল অতিশয় দিকে ঝুঁকে যায়। মানে যারা এখানের মধ্যে হাইড্রোজেন মানে সমযোজী যৌগের মধ্যে আছে, ওদের মধ্যে কিন্তু কি হয়েছে? একটা এক্সট্রা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে। দেখো ভাই দ্বিমেরু বা শীত বন্ধনের উদ্ভব হয়, এবং এই যে সেতু বন্ধনটা উদ্ভব হয়েছে ওটার কারণে কিন্তু কাজটা হয়েছে, মানে এটা কিন্তু কি প্লাস, এটা কিন্তু কি মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে ভাই চিন্তা করে দেখো তো, এই মাইনাসটা এই প্লাসকে আকর্ষণ করবে না? এই আকর্ষণের মাধ্যমে যে সেতু বন্ধনটা তৈরি হয়েছে ডট ডট দিয়ে, ওটাকে আমরা কি বলি? ওটাকে কিন্তু আমরা হাইড্রোজেন বন্ধন বলি। ঠিক আছে, জাস্ট ডেফিনেশনটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল বলে দেওয়া আর কি, কারণ রিটার্ন আসলে তো 2 মার্কের জন্য ডিওতে, রিটার্নে এটা দিতেই পারে সংখ্যাটা। ঠিক আছে, একটু ভালো করে পড়ো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এবার শর্ত কি কি?
শর্ত হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, উচ্চ তড়িৎ হইতে হবে বাট আকার ছোট। ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন যেটা বলছি, এই মনে রাখবা যে একই সাথে আকার ছোট প্লাস তড়িৎ ঋণাত্মকতা বেশি, এরকম শর্ত ফুলফিল করে দুইটা জিনিসই। একটা হচ্ছে কি, তিনটা জিনিসই, একটা ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এখন কোয়েশ্চেন মাঝামাঝি করবে HCl, HBr, HI, H3 কয়েকটা যৌগ কেন দেয়া নেই, তখন অ্যান্সার হবে আপনার 2 নাম্বার পয়েন্টটা, যে Cl, ব্রোমিন, আয়োডিন এদের আকারটা কি, এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ঠিক আছে, বাট আকার বড়। খেয়াল করবা এদের আকার তুলনামূলকভাবে, আমার কিন্তু শর্ত দুইটা ছিল, অবশ্যই আকারটা ছোট হইতে হবে এবং অবশ্যই তড়িৎ ঋণাত্মকতা বেশি হইতে হবে, ঠিক আছে। এই যে 2 আর 3 নাম্বার পয়েন্টটা পড়ে দেখো, যে আকারটা কি হইতে হবে, আকারটা তুলনামূলকভাবে ছোট হইতে হবে, আবার কি হইতে হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হইতে হবে। এখন HCl বা এই যে HI এগুলাতে তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই Cl বা Br এগুলো আকার অনেক বড়, এই জন্য কিন্তু এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, তাই এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, ঠিক আছে। পরীক্ষা কি কি আসে আমি বলে দিই, একদম ক্রমগুলাই বলি। NH3 আর PH3 কথা জিজ্ঞেস করবে, তখন তুমি দেখবা ফন, আমি কিন্তু বলছিলাম হাইড্রোজেনের সাথে যদি ফন থাকে তাহলে কি হবে, তাহলে ওইখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডটা হবে। তাহলে বলো ভাই এই দুই কেসের মধ্যে কোনটাতে ফোন আসছে, অ্যামোনিয়াতে ফোন আসছে, তাই এই কেসে হাইড্রোজেন বন্ডটা আছে, এটা একটা জোড়া আসে। আর একটা জোড়া আসে HF আর HCl, তখন আপনি কি বলবেন যে আচ্ছা ফোনটা এবার আসছে কার মধ্যে, HF এর ভিতরে, সো এই জোড়ার মধ্যে আমার কি আসে, HF এর মধ্যে আসে। আবার চিন্তা করে দেখো ভাই, তুমি যখন চিন্তা করতেছো সেটা কি, সেটা হচ্ছে H2 আর H2S, যেটা তোমরা ইন্টারে সবচেয়ে বেশি পড়ছো, সেটা কি, এবার এটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। সাধারণত এই তিনটে আমি কোয়েশ্চেনের মধ্যে পাইছি, এই তিনটাই ভালো করে পড়ে যাও তাইলেই চলবে, ঠিক আছে। চলো এবার আমরা হচ্ছে আন্ত আর অন্ত পড়বো। আন্ত মানে কি, চিন্তা করে দেখো ভাই, তোমরা আন্তর্জাতিক ওয়ার্ডটা শুনছো না, আন্তর্জাতিক এটা মানে কি, এটা মানে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এরকম একটা ম্যাচ, তাই না, মানে দুইটা ভিন্ন দেশের মধ্যে খেলা হচ্ছে, ভিন্ন দেশের মধ্যে, তাই না, ভিন্ন দেশের মধ্যে খেলা হচ্ছে। ঠিক তেমনি যখনই ভিন্ন অণুর মধ্যে খেলা হবে, ভিন্ন অণুর মধ্যে খেলা হবে, তখন তুমি তাকে বলবা আন্ত হাইড্রোজেন বন্ড। মনে থাকবে কি বলবা, আন্ত হাইড্রোজেন বন্ড। যেমন দেখো HF কিন্তু একটা অণু, HF আরেকটা অণু, তাহলে এদের মধ্যে বন্ধনটা হয়েছে, এই জন্য এটা কিন্তু হয়ে যাবে আন্তর্জাতিক থেকে উৎপন্ন আন্ত, ঠিক আছে। দুটো আলাদা দেশ, HF একটা দেশ, HF আরেকটা দেশ, দুটো আলাদা দেশের মধ্যে যে বন্ধন তাকে আমরা কি বলি, আন্ত হাইড্রোজেন বন্ড, ওকে। H2 একটা দেশ, এখানে পাশের H2টা আরেকটা দেশ, H2টা আরেকটা দেশ, তাহলে প্রত্যেকটা দেশের মধ্যে যে মাঝখানে বন্ধনগুলো আছে তাদের বন্ধনের নাম কি, আন্ত হাইড্রোজেন বন্ড, কি নাম, আন্ত হাইড্রোজেন বন্ড, একটু মাথায় রাখি, ঠিক আছে, মাথায় রাখি, ওকে, মাথায় রাখি। ওকে, এবার দেখো ভাই ইথানোয়িক অ্যাসিডও সেম, যে এখানে ইথানোয়িক অ্যাসিডের একটা আছে, এটা কিন্তু CH3COOH, হ্যাঁ, এটা ভেঙে লিখছে আর কি ওরা, হ্যাঁ, ভেঙে লিখছে, এটার একটা অণুর সাথে এটা আরেকটা অণু কিন্তু যুক্ত হয়েছে, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা ওটাকে কি বলবো, আমার আন্ত হাইড্রোজেন বলবো। আর আরেকটা কোশ্চেন বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে নাইট্রোফেনল, ঠিক আছে, এই যে নাইট্রোফেনল, ঠিক আছে, 4 নাইট্রোফেনল যদি হয়, মনে রাখবা 4 নাইট্রোফেনল যেটা হয়, এটাও কিন্তু দেখো এই NO2টা তার পাশের আরেকটা যৌগের ফেনলের OH এর সাথে কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে, ঠিক আছে। সো এই নাইট্রোফেনলটার জন্য হয়, একটু মাথায় রাখো, এই 4টা অপশন পড়লেই হবে, আর আন্তর এক্সাম্পল পড়তে হবে না। এবার অন্ততে আসি, অন্তর মধ্যে খেয়াল করে দেখো তো ভাই, এটা কি, এটা কি 2 নাইট্রোফেনল না, 2 নাইট্রোফেনল না, আগের পেজের এক্সাম্পলটাই 2 নাইট্রোফেনল, ঠিক আছে। এই জিনিসটাকে এভাবে ভেঙে লিখছি, আমি তোমাকে বুঝাই বলি, OH আর এখানে NO2। এবার বুঝো আমার কথা আগে, যে একই অণুর বিভিন্ন অংশ, মানে তুমি চিন্তা করতে পারো এটাকে BPL ম্যাচের সাথে, যে আমার একই কান্ট্রির আন্ডারে বিভিন্ন বিভিন্ন, তুমি কি নিয়ে কথাবার্তা বলতেছো, বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলতেছো, তখন এটা কি বলতেছি, অন্ত। যেমন তুমি এটাও চিন্তা করতে পারো যে একই স্কুলের বিভিন্ন টাইপের সেকশনের মধ্যে খেলা হচ্ছে, যেমন সেকশন A ভার্সেস সেকশন B, সেকশন B ভার্সেস সেকশন C, এরকম, ঠিক আছে। সো একই যোগ হইতে হবে, ঠিক আছে, একই যোগের বিভিন্ন পার্টে, বিভিন্ন অংশে, বিভিন্ন অংশে যদি হাইড্রোজেন বন্ড হয়, তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অন্ত, তাকে আমরা কি বলবো, অন্ত। যেমন দেখো ভাই AOH এর হাইড্রোজেন NO2, এখানে কি একই যোগের ভিতরে হাইড্রোজেন বন্ডটা আসছে না, তাহলে এটা কিন্তু হবে। বা তুমি এখানের মধ্যে OH নিছো, CHO নিছো, হ্যাঁ, এদের মধ্যে কি বন্ডটা কি একই যোগের মধ্যে আসছে না। সো এই কেসটা মাথায় রাখবা, পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটু ভালো করে খেয়াল রাখবা, আগের পেজে কিন্তু বলছিলাম যে 4 নাইট্রোফেনল যেটা, 4 নাইট্রোফেনল যেটা, হ্যাঁ, ওইটা কি, ওটা ছিল এরকম টাইপের OH NO2। দেখো ভাই এখানে কিন্তু এই হাইড্রোজেনটাকে আকর্ষণ করার মতো NO2টা অনেক দূরে, সো এটা কিন্তু হচ্ছে আন্ত, এটা কিন্তু আন্ত,
কিন্তু তুমি এখানে যেটা লিখছো দেখো ভাই, এখানে এ ও এইচটা আর অ্যানোটোটা কিন্তু অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি। এই জন্য এটা কিন্তু হচ্ছে অন্ত, ঠিক আছে? মানে একই যোগের মধ্যে হবে এই কেসে, একই যোগে, এই কেসে কিন্তু হবে ভিন্ন যোগে। পরীক্ষায় এই জন্য সবচেয়ে বেশি আসে যে 4 নাইট্রোফেনল 2 নাইট্রোফেনল। মনে রাখতে হবে 2 নাইট্রোফেনলটা হচ্ছে অন্ত, মানে একই যোগের বিভিন্ন সেকশন। আর 4 নাইট্রোফেনল যেহেতু OH আর অ্যানোটোটার দূরত্ব অনেক বেশি, এই জন্য ওরা একই যোগে করে না, ভিন্ন ভিন্ন যোগ করে, ঠিক আছে? মানে নাইট্রোফেনলের একটা যোগও নাইট্রোফেনলের আরেকটা যোগের সাথে করতে পারবে আর কি, এরকম কেস, ঠিক আছে? ওকে, চলো এবার এখান থেকে হচ্ছে আমরা কাজ করলাম। বরফের গঠনটা কিন্তু মনে রাখবা যে যখনই তুমি কঠিন বরফটা নিয়ে কাজ করতেছো, তখনই মনে রাখবা এটা হচ্ছে একটা ষড়ভুজ আকৃতির। কি আকৃতির? ষড়ভুজ আকৃতির। এখন ষড়ভুজ আকৃতি নিয়ে যখন কাজ হচ্ছে, মনে রাখতে হবে এখানে যতগুলো তুমি হচ্ছে কি দেখতেছো, যতগুলো হচ্ছে এরকম মেইন মানে সলিড লাইন দেখতেছো, সেগুলো কিন্তু সমযোজী বন্ধন। এবার দেখো ভাই, যতগুলো ডটেড লাইন আছে, এই যে ডটেড যে লাইনগুলো তুমি দেখতেছো, এই প্রত্যেকটা ডটেড লাইন কি? ডটেড লাইন হচ্ছে একটা অপরটার কি বন্ধন? একটা অপরটার হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? সো এই কথা একটু মাথায় রাখবেন যে কঠিন পদার্থের মধ্যে হাইড্রোজেন বন্ধনগুলা নির্দিষ্ট আকৃতি দিয়ে ফেলে, যার কারণে আয়তন বেড়ে যায়, এবং এটার কারণে কিন্তু বরফ পানিতে ভাসে। এটার কারণে কি হয়? বরফ পানিতে ভাসে। এর চেয়ে বেশি কথা লেখার দরকারই নেই, বাস আপনি জায়গা পাবেন না। কি বলছি বলেন তো? কঠিন বরফের মধ্যে ষড়ভুজ আকৃতি পাওয়া যায়, যার কারণে ভিতরে কিছু ফাঁকা বা ফাঁপা অংশ থাকে। এই ফাঁপা অংশের কারণে ওভারঅল আয়তন বেড়ে যায়, এই জন্য বরফ পানিতে ভাসে। বাস এটুকু বললেই চলবে, ঠিক আছে? আর কিছু না। চলো এবার এই পোর্শনটুকুর পরে এবার আমরা ডাইপোল ডাইপোল বা এগুলো কিছু ছোট ছোট ডেফিনেশন পড়ে ফেলবো, ঠিক আছে? দেখো ভাই, পোলার একটা পোলার নামের মধ্যে আছে ডাইপোল ডাইপোল, মানে কি? একটা পোলারের সাথে একটা পোলারের প্লাস মাইনাস, একটা পোলারের প্লাস মাইনাস কি করবে? আর একটা পোলারের প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, কাহিনী শেষ, ঠিক আছে? ওর প্লাস মাইনাস কি করবে? পাশেরটার প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। যেমন দেখো HCl কি হয়েছে? HCl মাইনাসটা H প্লাসকে আকর্ষণ করছে, বা এখানে H প্লাসটা যেটা আছে এটা H প্লাস Cl মাইনাস, মানে Cl এর মাইনাসকে সে আকর্ষণ করছে। তার মানে একটা প্লাস মাইনাস যদি আরেকটা প্লাস মাইনাসকে আকর্ষণ করে, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা হচ্ছে এটাকে কি বলবো? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বলবো, ঠিক আছে? মাথায় রাখবেন, একটু সহজ এটা, ঠিক আছে? পরেরটা যদি একটু যাই, ভ্যান ডার ওয়েলস বলটা নিয়ে কাজ করতেছি। এটা অ্যাকচুয়ালি সকল যোগের মধ্যেই আছে, ঠিক আছে? সকল যোগের মধ্যে আছে। একটু যদি বলি, অপোলার সমযোজী অণু মৌলিক বা যৌগের ক্ষেত্রে এক প্রকার দুর্বল বল পাওয়া যায়, মানে অপোলার হইতে হবে। ওই যে একটু আগে তোমরা পড়ছো না, যারা 0 অথবা কি 0 থেকে 0.5 এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ওদের কেসগুলোতে এটা আসবে, ঠিক আছে? যেমন ভাই I2 হইতে পারে, CCl4, হিলিয়াম, এদের কেস, মানে যাদের কেসগুলোতে কি হইতেছে, যাদের কেসগুলোতে আমাদের কাজটা করতেছে না, সেই সব কেসে, ওকে? মানে হচ্ছে যার সব কেসে হচ্ছে আমার পোলারিটিটা হচ্ছে না, সব কেসে আমার পোলারিটিটা হচ্ছে না, ওই সব কেসের জন্য আমাকে জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? আবার চিন্তা করে দেখো ভাই, একটা ছোট্ট লাইন মনে রাখবা, আকার যত বাড়বে ভ্যান ডার ওয়েলস বলের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এটা শুধুমাত্র গ্রুপ 17 এর ক্ষেত্রে সত্য, শুধুমাত্র গ্রুপ 17 এর ক্ষেত্রে সত্য। অন্য ক্ষেত্রে আসলে ওরকম সিকোয়েন্স বলা যায় না, বিকজ ভ্যান ডার ওয়েলস বলসটা অনেক দুর্বল বলতো। সো এখানে একটু গ্যাঞ্জাম আছে আর কি, ঠিক আছে? তোমরা এখানে মনে রাখো, গ্রুপ 17 এর জন্য ভ্যান ডার ওয়েলস বল বাড়লে, সরি আকার ভর বাড়লে ভ্যান ডার ওয়েলস বাড়ে, কথাটা সত্য, ঠিক আছে? মাথায় রাখবা। আচ্ছা চলো পরের পেজে যদি একটু যাই। এবার স্থায়ী ডাইপোল আবেশ্য ডাইপোল মানে হচ্ছে তুমি একটা অপোলার নিছো। অপোলার মানে কি? অপোলার মানে হচ্ছে এরকম একটা যৌগ যার ভিতরে প্লাস বা মাইনাস নেই, সেরকম যৌগকে আমরা কি বলি? অপোলার যৌগ বলি, রাইট? আবার চিন্তা করে দেখো ভাই, একটা পোলার যার কাছে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আছে, ওকে অপোলার কাছে যদি নিয়ে আসো, তাহলে এই যে একটা আবিষ্ট, মানে কিছুক্ষণ সময়ের জন্য, আবিষ্ট ওয়ার্ডটা মানে কি? যে কিছুক্ষণ সময়ের জন্য, কিছুক্ষণ সময়ের জন্য আমার পোলারিটি ক্রিয়েট হয়েছে। মানে আমি তোমাকে একটু এক্সাম্পল দেই। ধরো তুমি এখানটার ভিতরে লোহা নিছো, লোহা, এই লোহাকে নিছো, এই লোহাকে যখন তুমি চুম্বক দিয়ে অনেকক্ষণ ধরে ঘষো, চুম্বকের একটা জিনিসপাতি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঘষে ফেলো, তখন কি এই লোহাটা সাময়িক সময়ের জন্য চুম্বকের মতো কাজ করে না? মনে পড়ে? সাময়িক চুম্বকের মতো চুম্বকের জন্য কাজ করে। তখন আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আবিষ্ট, আবিষ্ট চুম্বক বলি, তাই না? আবিষ্ট চুম্বক বলি মানে কি? মানে হচ্ছে তুমি অনেকক্ষণ ধরে ঘষাঘষি করছো, এই জন্য লোহাটা নিজের কোনো ধর্ম ছিল না চুম্বক, বাট ঘষাঘষির কারণে চুম্বকের কিছু ধর্ম ওর দ্বারা প্রভাবিত হয়েছে। যেমন তোমাদেরকে বলি, ধরো তোমরা পড়াশোনা করো না, কিন্তু আমি ব্রিলিয়ান্ট, আমি পড়াশোনা করি, ঠিক আছে? এখন আমার কারণে যখনই তোমরা দেখবা যে তোমরা পড়তে বসছো অনেক বেশি, তাহলে কি আমার দ্বারা তোমরা প্রভাবিত হইছো না?
এই জন্য আমার কারণে তোমরা হচ্ছে আবিষ্ট। ঠিক আছে, আমি নর্মালি কি প্লাস মাইনাস ছিলাম, কিন্তু তোমরা কি ছিলা অপোলার। আমি আমার পোলারিটির কারণে বা আমার পড়া দেখা তোমরা যে পড়তে বসছো বা তোমরা যে আবিষ্ট হইছো ওটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবার এখানে তিনটে এক্সাম্পল পরীক্ষায় মেইনলি আসে। ব্রোমিনটা পরীক্ষা আসে, H2O পরীক্ষা আসে, এই দুটা আসে। সো তোমরা এই দুটো একটু পড়বা। ঠিক আছে, এই দুটো পরীক্ষার জন্য পড়বা। পরীক্ষা ইনশাল্লাহ এই দুটোর মধ্যে চলে আসবে যে এই দুই কেসে স্থায়ী আবিষ্ট ডাইপোলটা পাশাপাশি পাওয়া যায়। ঠিক আছে, আর কিছুই না। ওকে, মানে তুমি চিন্তা করো ব্যাপারটা এরকম যে ধরো ব্রোমিনকে এর পাশে তুমি কেসিএল কে নিয়ে আসছো, তাহলে কেসিএল এর পাশে তো প্লাস মাইনাস আছে। তো এখন এ প্লাস মাইনাসের কারণে এই ব্রোমিনের ভিতরে কি তৈরি হয়ে যাবে, প্লাস মাইনাস তৈরি হয়ে যাবে। এই জন্য এটা হয়ে যাবে আবিষ্ট। ক্লিয়ার? আই গেস এবার এক্সাম্পল শুনে হয়তো বুঝতে পারছো। ঠিক আছে, বাকি প্রশ্নটুকু সহজ। এবার এটা কি আবিষ্ট আবিষ্ট। এখন এখানে কি হয় একটু বুঝায় বলি তোমাদেরকে। নর্মালি এখানে যে কোনো একটা পোলার অণুতে আমার ইলেকট্রন গুলা চারপাশে সমান পরিমাণ থাকে। হ্যাঁ, কিন্তু অপোলার কোনো একটা অণুর ক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রন ঘনত্বের কোনো ফিক্সড শিডিউল নাই। এখন তুমি চিন্তা করে দেখো তো ভাই, একটু কিছুক্ষণ পরে যদি একটু কিছুক্ষণ পরে যদি আমার ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রন যদি হচ্ছে নিউক্লিয়াসের এক সাইডে বেশি আর এক সাইডে কম হয়ে যায়, ধরো এক সাইডে এরকম 20টা ইলেকট্রন আছে, 20টা আছে, হ্যাঁ, কিন্তু আরেক সাইডে কিছুই নাই, আরেক সাইডে কিছুই নাই, তাহলে যে সাইডে কম ইলেকট্রন, যে সাইডে কম ইলেকট্রন ওটাকে আমরা বলি কি প্লাস, আর যে সাইডে বেশি ইলেকট্রন চলে গেছে ঘুরতে ঘুরতে সেটাকে আমরা বলি মাইনাস। এবার দেখো ভাই, এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য না, মানে ঘুরতে ঘুরতে অটোমেটিক প্লাস মাইনাস তৈরি হয়েছে। তাহলে এটা কি নিজেই একটা কি ক্ষণস্থায়ী বা আবিষ্ট, তাই না? এখন ও যখন আরেকটা অণুর পাশে আসবে এরকমই, তাহলে সেও কি প্লাস মাইনাস তৈরি করে ফেলবে না যেরকম ছিল? তাহলে এবার কি হবে, এটাকে সে প্লাস বানাবে, এটাকে সে মাইনাস বানাবে। এর পরের যোগটা কি হবে, এটার কারণে আবার কি হয়ে যাবে প্লাস মাইনাস। তার মানে কি এই আবিষ্ট ডাইপোলটা হচ্ছে ইলেকট্রন ঘনত্বের পার্থক্যের জন্য, ভালো করে বুঝবা, ইলেকট্রন ঘনত্বের পার্থক্যের জন্য যখনই তুমি কি করলা, ইনিশিয়ালি একটা পোলারিটি সৃষ্টি করলা এবং এটার কারণে বাকি সবগুলা আবিষ্ট হবে। দুটো শর্ত কিন্তু একটা, হ্যাঁ, ইলেকট্রন ঘনত্বের দুই সাইডে পার্থক্য হয়ে যাইতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো এক সাইডে কম ইলেকট্রন এক সাইডে বেশি ইলেকট্রন, এটা যখন হবে তখন এটার কারণে বাকি সবগুলোতে ক্রমান্বয়ে কি তৈরি হয়ে যাবে, পোলারিটি তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা কি বলবো, এটাকে বলবো আবিষ্ট ডাইপোল, মানে এক প্রথমটাও আবিষ্ট, পরে যারা হচ্ছে তৈরি হয়েছে ওরাও কিন্তু আবিষ্ট। কথা বুঝো কিন্তু, প্রথমটা যদি ইলেকট্রন গুলো এক সাইডে কম এক সাইডে বেশি না হয় তাহলে কি তুমি নর্মালি কোনো কাজ করতে পারবা? এখানে কি কোনো পোলারিটি তৈরি হবে? হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখন এটা কাদের কাদের ক্ষেত্রে হয়, সকল দ্বিপরমাণু অণু আর সকল নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে এই এক্সাম্পল গুলা মাথায় রাখবা। এই এক্সাম্পল যেগুলো আছে এই এক্সাম্পল গুলা খুবই ভালো করে পড়তে হবে, কজ পরীক্ষায় এক্সাম্পল গুলাই কিন্তু আসে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত পড়লেই হয়ে যাবে, আমাদের কিন্তু আর কিছু লাগবে না। এবার ভাই দেখো, এখানটা থেকে আমরা কোয়েশ্চেন কিছু সলভ করি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো। দেখো ভাই, বরফের মধ্যে কি কি বন্ধন আছে, সরবুজ আকারটা পড়ার সময় মনে আছে কিনা আমরা দেখাইছিলাম ভালো মতন, যেখানে দুটা বন্ধন থাকবে। যে কোনো বরফের গঠনের ভিতরে দুই ধরনের বন্ধন থাকে। একটা হচ্ছে ওই যে অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে সমযোজী বন্ধন, আর আরেকটা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে কি সমযোজী বন্ধন। তাহলে এই অপশনটা কত নাম্বার আছে দেখেন তো, সি নাম্বারে আছে, তাহলে সি নাম্বারটা অ্যান্সার হবে। এবার দেখেন কি বলছিলাম, নিচে কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে, ভুল কি ছিল, হাইড্রোজেনের সাথে কি থাকা লাগবে, ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন। তাহলে বলেন তো ভাই এটা কোনটার মধ্যে আছে, বিতে নাই, সিতে নাই, ডিতে নাই, তার মানে এই নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে, সহজ না? সহজ কিন্তু। এবার এই পেজটার মধ্যে আমি আগেও বলে আসছিলাম, একটু খেয়াল করে দেখো তো ভাই, তোমাদের বলছিলাম যে এখানে কি OH NO2, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমার OH NO2 এখানে আছে। কি বলছিলাম, যে যখনই হচ্ছে NO2টা কাছাকাছি আসছে তখন এটা হয়ে যাবে কিন্তু অন্ত, মানে একই অণুর ভিতরে। আর যখন OH আর NO2 দূরে দূরে হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আন্ত। ঠিক আছে, ভিন্ন অণুর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, এখন কোয়েশ্চেনে কোনটা চাইছে দেখো তো, অন্ত চাইছে না? তাহলে অন্ত চাইলে কোনটা হওয়া উচিত, অন্ত চাইলে হওয়া উচিত কিন্তু আমাদের বি নাম্বারটা, খেয়াল করছো কিনা? ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, এখন অন্ত হইলে হয়তো বি নাম্বারটা, কিন্তু কোয়েশ্চেন কিন্তু কি বলছে, অন্ত হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না কোথায়, তাহলে তৈরি হয় না কোথায়, আন্ত যেটা সেটা ফোরের ভিতরে আন্ত হইছে, এই জন্য এটাতে কিন্তু অন্ত পাওয়া যাবে না। অ্যান্সার কত নাম্বার হবে,
অ্যান্সার কিন্তু সি নাম্বার হবে। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু জাস্ট একটা না এর উপর ডিপেন্ড করে পুরা জিনিসটা কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে। কোয়েশ্চেন খুবই ক্লিয়ার ভাবে পড়তে হবে আর কি, ঠিক আছে, মাথায় রাখো। বাকিগুলো সংখ্যা তো আমি লিখে দিই ভাই। ক্লোরোফেনলের ক্ষেত্রে বলে দিই OH, এটা হচ্ছে Cl ছিল ক্লোরোফেনল, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখানে ফন নাই, সো হবে না। স্যালিসাইলিক অ্যাসিডটাও সেম কারণেই হচ্ছে না, ঠিক আছে, মাথায় রাখবে একটু, ওকে। আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিডের সংখ্যা একটু বলে দিই তোমাদের। এটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে OH, এটা হচ্ছে C OH, ঠিক আছে, এখানেও হবে না আলটিমেটলি, ঠিক আছে, মাথায় রাখবে। চলো এবার একই এটাতেও কিন্তু অন্ত হবে, হ্যাঁ, অন্ত হবে কিন্তু আন্ত হবে না। কোশ্চেনে কিন্তু অন্ত হবে না কোনটা জিজ্ঞেস করছে, ঠিক আছে, বস এখানেও পাশাপাশি আসছে অক্সিজেন হাইড্রোজেন, তো কাছাকাছি আসে, এটা তো অন্ত হবে, বাট আন্ত কিন্তু হবে না, হ্যাঁ। এটা অনেকের মনে কোশ্চেন থাকে, সো আমি এখানে মনে করি যে বলে দেওয়া উচিত। আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার কিন্তু সি নাম্বারটা, হ্যাঁ, অ্যান্সার কিন্তু সি নাম্বারটা, এই যে এখানে দাগায়ও দিয়েছি আমি, ওকে। আচ্ছা, চলো এবার একটা ইথানোয়িক অ্যাসিডের ডাইমার, বলো তো ভাই ডাইমার জানে কি? ডাইমার মানে হচ্ছে দুই অণু, দুই অণু একত্রে মিলে আছে, ঠিক আছে। তোমাদেরকে যদি তোমাদেরকে স্ট্রাকচারটা যদি একটু বুঝায় বলি, সি এখানে আসছে হচ্ছে ডাবল বন্ড, এখানে আসছে OH, এটা একটা, আর এখানে আছে CH3, সি, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে OH, OH, এখানে আসবে ডাবল বন্ডটা। তাহলে দেখো তো ভাই, এখানটার মধ্যে যদি খেয়াল করো তোমরা, ফোকাস করো, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনটার সাথে একটা বন্ড করবে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে একটা বন্ড করবে, ঠিক আছে। তাহলে মোট কয়টা বন্ধন আসলো বলো তো ভাই? এটা একটা, এটা একটা, তাহলে মোট আসবে ডাবল বন্ড, ঠিক আছে, মানে দুইটা হাইড্রোজেন বন্ড পাওয়া যাবে, ঠিক আছে। দেখো কিন্তু বাম সাইডটা হচ্ছে একটা CH3COH, এটাই তো ইথানোয়িক অ্যাসিড নাকি? এটাকে হচ্ছে আমরা একটু ভেঙে গুছায় লিখছি দুই কেসের জন্য, ঠিক আছে। সুপার হাইড্রোজেন বন্ড পাওয়া যাবে, দুইটা হাইড্রোজেন বন্ড পাওয়া যাবে, সিম্পল ইস্যু, রাইট। চলো এবার তাহলে আমি একটু সামনের দিকে যদি একটু যাই, এখান থেকে হাইড্রোজেন বন্ডের সঠিক ক্রম চাইছে। ভাই হাইড্রোজেন বন্ডের সঠিক ক্রমের মধ্যে কি হবে? যার পোলারিটি যত বেশি, মনে রাখবা, যার পোলারিটি যত বেশি হচ্ছে, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, তত হাইড্রোজেন বন্ড এর স্ট্রেংথ, স্ট্রেংথ তত বেশি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানটার মধ্যে খেয়াল করো, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক পার্থক্য কোথায় আছে? HF এর মধ্যে, ঠিক আছে, একটু বুঝাই বলি তোমাদের। HF, এটা H2O, এটা অ্যামোনিয়া, এটা হচ্ছে CH4। যদি তিন কেসের জন্য তুমি ডেল টা বের করো, তাহলে কত পাবা? এখানে পাবা 4 - 2.1 মানে 1.9, এখানে তুমি পাবা 3.5 - 2.1 দ্যাট মিনস 1.4, এখানে পাবা 3 - 2.1 মানে 0.9, এখানে পাবা 3 - 2 সরি 3 কেন লিখছি, 2.5 - 2.1 মানে হচ্ছে 0.4। তাহলে আলটিমেটলি যে কেসে পোলারিটি পার্থক্য সবচেয়ে বেশি আছে, ওই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা সবচেয়ে স্ট্রং হবে, ঠিক আছে। হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ এখানে সবচেয়ে বেশি, তার মানে কি HF-টা সবচেয়ে বেশি হবে, তারপর কি H2 NH3 CH4, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারটা। অ্যান্সার কত হয়ে যাবে? এ নাম্বারটা, ওকে, হচ্ছি, নাইস। চলো এখানটার মধ্যে কোন যৌগটাতে হাইড্রোজেন বন্ধন নাই, এই কোয়েশ্চেনটা করছে। এবার কথা বুঝবা, এবার খুবই ঠান্ডা মাথায় কথা বুঝবা, মাথায় রাখতে হবে হাইড্রোজেন বন্ড তখনই হবে, হাইড্রোজেন বন্ড হতে হলে, হতে হলে অবশ্যই অক্সিজেন আর হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেনের আগে কিন্তু সমযোজী থাকতে হবে, সমযোজী থাকতে হবে, তারপরে স্পেশাল হিসেবে কিন্তু বন্ডটা আসবে। যেমন তুমি চিন্তা করে দেখো, HF এর সাথে HF ছিল, এখন নতুন বন্ধন হয়েছে, বাট আলটিমেটলি শুরুতে তো কিন্তু তাদের মধ্যে একটা সমযোজী ছিল, খেয়াল করছো কিনা? শুরুতে কিন্তু তাদের মধ্যে একটা সমযোজী ছিল, তো এটা থাকা খুব ইম্পর্টেন্ট। তুমি আমাকে বলো, যখন তুমি CH3COH এটা নিয়ে কাজ করো, তখন কি অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কোনো সমযোজী বন্ধন আছে? সমযোজী বন্ধন কিন্তু নাই। সো ডিরেক্ট বন্ড যেহেতু প্রেজেন্ট নাই, ডিরেক্ট বন্ধন নেই, বন্ধন নেই, এই জন্য এর ক্ষেত্রে কি পাওয়া যাবে না? এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ড হবে না। তার মানে গঠন করার আগে, মানে লাইক আকর্ষণ করার আগেও তাদের নিজেদের মধ্যে কিন্তু কি থাকতে হবে? যেমন দেখো এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কি আছে? সমযোজী বন্ধন কিন্তু আছে। সো পাশাপাশি যখন তুমি আরেকটা পরমাণু নিবা, তখন কিন্তু একটা স্পেশাল বল আসবে। কিন্তু এখানে এই যে এই কেসটার মধ্যে এই যে CH3CHO, এখানে কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে কোনো কি নাই? সমযোজী বন্ধন নাই। তার কারণে ডিরেক্ট বন্ড না থাকার কারণে এটা হাইড্রোজেন বন্ড হবে না। তাহলে অ্যান্সার কত নাম্বার হবে? অ্যান্সার হয়ে যাবে বি নাম্বারটা, ওকে, বুঝতে পারছি, নাইস। চলেন তাহলে পরেরটায় যাব, এটা আমার কোশ্চেন মনে হয় সবচেয়ে সহজ কোশ্চেন গুলো একটা। ডিএনএর মধ্যে মনে রাখবেন আমাদের অ্যাডেনিন আর হচ্ছে থায়োমিন, এদের মধ্যে, আর সাইটোসিন আর হচ্ছে গুয়ানিন, এদের ভিতরে, এদের মধ্যে কিন্তু দুর্বল কি থাকে? দুর্বল হাইড্রোজেন বন্ধন থাকে, এবং এই হাইড্রোজেন বন্ধন দিয়ে নাইট্রোজেনের যে বেসগুলো আছে সেগুলো তৈরি হয়, পরবর্তীতে এগুলাই কিন্তু আমাদের কি তৈরি করে ফেলে? ডিএনএ হেলিক্স তৈরি করে ফেলে,
ঠিক আছে? সো এত কিছু মনে রাখতে হবে না, খালি মনে রাখবেন ডিএনএ হেলিক্স গুলো পরস্পর কি দিয়ে যুক্ত, হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত, বাস এইটুকু মনে রাখলেই চলবে। ঠিক আছে, মাথায় রাখবেন এটা একটু, ওকে? আচ্ছা চলেন পরের পেজটায় যাবো। CH3COH পানিতে কেন দ্রবণীয় হয় এটা আমরা সবাই মোটামুটি জানি। মনে রাখতে হবে যদি আমি CH3COH একটু ভেঙে লিখি তো জিনিসটা দাঁড়াবে এরকম টাইপের, খেয়াল করো। অক্সিজেন এরকম OH-টাকে লিখছি, আর এটা হচ্ছে C2H5 এটা। আর এর পাশে তুমি যখন একটা H2O কে নিয়ে আসো, আবার এর পাশে তুমি যখন কি করো, আবার একটা C2H5 কে নিয়ে আসো, আর এর পাশে যখন আরেকটা জিনিসকে নিয়ে আসো, তাহলে বলো তো ভাই এবার প্রথম যৌগটার অক্সিজেন পরে একটা হাইড্রোজেনকে আকর্ষণ করবে, সো হাইড্রোজেন বন্ড। এই অক্সিজেন এই হাইড্রোজেনকে আকর্ষণ করবে, আবারও হাইড্রোজেন বন্ড। অক্সিজেন হাইড্রোজেনকে আকর্ষণ করবে, আবারও হাইড্রোজেন বন্ড। সো এখানে অবশ্যই হাইড্রোজেন বন্ডটা কিন্তু কি হয়ে যাবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। এবং এই হাইড্রোজেন বন্ড যখন তৈরি হবে তখন কি হবে, তার পোলারিটি ডিফারেন্স অবশ্যই আছে বলে কিন্তু তৈরি হয়েছে। মনে করে দেখেন, আগের পেজে বলছিলাম যে যার পোলারিটি ডিফারেন্স যত বেশি তার কি তত হাইড্রোজেন বন্ডের স্ট্রংটা বেশি হয়। সো পোলারিটি ডিফারেন্স আছে বলেই কিন্তু আলটিমেটলি হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছিল। সো আর যার পোলারিটি আছে সে অবশ্যই কি হবে, সে অবশ্যই কিন্তু পানিতে দ্রবণীয় হবে। মাথায় রাখবা, ঠিক আছে? যে C2H5OH এর ভিতরে কি হয়েছে, হাইড্রোজেনটা প্লাস অক্সিজেন মাইনাস, তো এখানে পোলারিটি তৈরি হয়েছে। আবার পানির মধ্যেও কি আছে, পানির মধ্যেও কিন্তু আলটিমেটলি 2 - H+ তৈরি হয়ে গেছে। সো আলটিমেটলি দুই জায়গায় যেহেতু পোলারিটি তৈরি হয়েছে, সো একটা পোলার একটা পোলারকে আকর্ষণ করবে, সো অবশ্যই কি বন্ধন তৈরি হয়ে যাবে, অবশ্যই এখানে আমার পানিতে দ্রবণীয় হয়ে যাবে। ঠিক আছে, মাথায় রাখবা। এবার দেখো ভাই লাস্ট কোয়েশ্চেনটা না অ্যাকচুয়ালি আমাদের সংকলনের কোয়েশ্চেনটা একটু মনে করে দেওয়ার জন্য বলছি, কজ দুটা কোয়েশ্চেন একসাথে আসছিল। ঠিক আছে, এখন বলো ভাই এখানটার মধ্যে আলটিমেটলি কি হয়েছিল মনে আছে তোমাদের, H ছিল। সো লন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, লন পেয়ার বন্ড পেয়ার, এরপর কি হয় বন্ড পেয়ার। ঠিক আছে, এই জন্যে তাহলে বলো তো ভাই যার লন পেয়ার বেশি তার কি হয়, তার কিন্তু বিকর্ষণ বলটা অনেক বেশি হয়, তার কারণে কি হয় বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়। এই জন্য তার সংকরণ sp3 হয়েছে, বাট বন্ধন কোণ 107 ডিগ্রি। কেন বলতেছি, কজ এখানটার মধ্যে দেখো ভাই বিকর্ষণ তৈরি হওয়ার ক্ষেত্রে এই যে লন পেয়ারটা আছে এবং এখানেও কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে। ঠিক আছে, এবং এই হাইড্রোজেন বন্ধনটাও কিন্তু অন্যতম কারণ তার অ্যাঙ্গেলটা কমে যাওয়ার, কারণ এখানে এক্সট্রা কি কাজ করতেছে, বন্ডগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণ কাজ করতেছে। ঠিক আছে, সো এটা একটু মাথায় রাখবা, জাস্ট আগের দিনের লেকচারটা একটু ট্রিবিউট দিয়ে দিলাম যেন তোমরা একটু পুরো ফেলো। ঠিক আছে, সো দেখো ভাই কত সুন্দর করে আমরা কিন্তু হচ্ছে একটা লেকচার শেষ করে ফেলছি। আজকে লেকচারটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট লেকচার আমি বলি, কজ এই লেকচারটা হচ্ছে সহজ আর আল্লাহর দুনিয়া কিছু হইতে পারে না। ঠিক আছে, সো তোমাদের সবাইকে একটু আমি রিকোয়েস্ট করবো ইজি বাট একটু ধীরে ধীরে পড়ো, কজ একটু টেকনিক্যালি এদিক সেদিক হইলেই দুনিয়া ধ্বংস। ঠিক আছে, মিলবে না কিছু। ঠিক আছে, তো সবাইকে বেস্ট অফ লাক। ইনশাল্লাহ আমরা আমাদের লাস্ট লেকচার আরেকটা লেকচারে আছে চ্যাপ্টারের উপর, লাস্ট লেকচারে চলে আসবো। তো সবাইকে আমাদের লাস্ট লেকচারের দিন হচ্ছে একটু আপনাদের ওয়েলকাম থাকলো। ইনশাল্লাহ লাস্ট লেকচারে আমরা অবশ্যই পড়াবো, আর সাথে জীবন নিয়ে কিছু কথাবার্তাও বলবো, দিক নির্দেশনাও থাকবে। সবাইকে বেস্ট অফ লাক, লাস্ট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।